আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা 1.7 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমি 1.7 এর পার্ট 1 এ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। চলো প্রথমে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা জেনে নেওয়া যাক। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা তুমি এভাবে দিতে পারো: চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিংবা ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা আমার ব্যবহৃত হবে তাকে বলবো আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। চলো আমি গিয়ে সংজ্ঞাটা লিখে দিই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবা। দেখো ভাইয়া, আমার সংজ্ঞাটা লেখা শেষ। আমি সংজ্ঞাটা কি লিখেছি: ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলা হয়, এবং একে কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একটা মান রয়েছে, কিন্তু এর মানকে তুমি এলের উপর নির্ভরশীল বলতে হবে তোমাকে। এবং এর মানটা কি জানো? এর মানটা কিন্তু -L থেকে +L পর্যন্ত। বুঝছো? এমের যে মানটা সেটা কিন্তু -L থেকে +L পর্যন্ত হয়। এটা কিভাবে? এল এর মান যখন তোমার 1 হবে, এম এর মান তখন মাইনাস থেকে শুরু না, তাহলে -1 0 দেন এই যে 1 + 1, এই তিনটা হবে। বুঝছো? আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তোমরা অনেকেই বলতে পারো, ভাইয়া ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজটা কি আসলে? আমরা তো এর আগে প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ জানলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যারও কাজ জানলাম, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা আমি কি জানবো, কি করবো আসলে, এটা দিয়ে কি করা যায়? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কথা আমি যদি তোমাকে বলি, তাহলে এটা তুমি এক কথায় আমি বলতে পারি যেটা স্পেসিফিক একটা অবস্থান বোঝায় অরবিটালের। বুঝছো? তুমি কিন্তু, আমি যদি তোমাকে বলি ইলেকট্রন রয়েছে কোথায়? পরমাণুতে। কিন্তু আসলে কি ইলেকট্রন পরমাণুতে থাকে? মানে তুমি স্পেসিফিক জায়গায় থাকে, তাই না? একটা অরবিটালে থাকে, অরবিটালের কোনো একটা কোথায় থাকে, কোনো একটা SPDF এরকম কোনো একটা অরবিটালে থাকে, তাই না? আমি যদি তোমাকে বলি যে ইলেকট্রন রয়েছে পরমাণুতে, তুমি কিন্তু সহজে ইলেকট্রনকে খুঁজে বের করতে পারবা না। আমি যদি তোমাকে স্পেসিফিকভাবে বলি ইলেকট্রন রয়েছে S অরবিটালে, তখন কিন্তু তুমি সহজেই ইলেকট্রনকে খুঁজে বের করতে পারবা। তুমি একটা বাস্তবিক উদাহরণ দাও। তুমি যদি মনে করো তুমি DPI-তে পড়ো, অর্থাৎ ঢাকা পলিটেকনিকে পড়ো, তোমাকে আমি যদি একজনকে খুঁজে আনতে বলি, মনে করো আমি তোমাকে বললাম যে রহিমকে খুঁজে নিয়ে আসো তো, সে ঢাকা পলিটেকনিকে পড়ে। তুমি কি সরাসরি তাকে খুঁজে পাবা না। এক্ষেত্রে তোমাকে জানতে হবে সে কোন ডিপার্টমেন্টে পড়ে এবং সে কোন গ্রুপে পড়ে। দেন তুমি তাহলে তাকে যে খুঁজে পাবা খুব সহজেই। এই যে দ্রুত খুঁজে বের করা বা দ্রুত একটা স্পেসিফিক অবস্থা জানানো, এই দ্রুত স্পেসিফিক অবস্থা জানানোর জন্য আমাদের এই কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহৃত হয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে বললাম এল এর মানের উপর নির্ভরশীল কে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এল এর কিন্তু 4টা মান রয়েছে, এর আগে আমরা জেনেছি। এরকম সেটা 0, 1, 2, 3। এরা কিন্তু এক একটা উপশক্তি স্তর। 0 মানের ক্ষেত্রে এই উপশক্তি স্তর নাম হয় S, 1 এর ক্ষেত্রে সেটা হয় P, 2 এর ক্ষেত্রে সেটা হয় D, এবং 3 এর ক্ষেত্রে সেটা হয় F। এটা কিন্তু তোমরা জানো, আমি জানি, আশা করবো জানো তোমরা এটা। এই যে মানগুলা S, P, D, F, এগুলো কিন্তু আলাদা একটা শেপ রয়েছে। S এর ক্ষেত্রে এই শেপটা হবে বৃত্তাকার, P এর ক্ষেত্রে সেই শেপটা হবে ডাম্বেল আকৃতির, D এর ক্ষেত্রে সেই শেপটা হবে এই যে এরকম, আর F এর ক্ষেত্রে শেপটা 3D আকার, দেখা যাবে না হাতে কলমে। এবার আসি কেন এই কাজে লাগে, তাই না? তুমি একটা পরমাণুতে কিন্তু লক্ষ্য করলেই মানে একটু চিন্তা করলেই বুঝতে পারবা, এইরকম অনেক, মানে আমি তোমাকে বললাম একটা ইলেকট্রন রয়েছে, সেটা P অরবিটালে রয়েছে, ঠিক আছে? এখন এই পরমাণুতে কি P অরবিটাল একটা রয়েছে? অসংখ্য রয়েছে। এখন আমি যদি তোমাকে বলি এই P অরবিটালের PX এ রয়েছে ইলেকট্রন, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা যে আসলেই এই ইলেকট্রনটা কোথায় রয়েছে। কারণ P এর 3টা যদি আমি ভাগ করি, এই 3টা ভাগ হয় PX, PY, PZ। যখনই আমি তোমাকে এই M এর মানটা বলবো, তখন সেক্ষেত্রে যদি তোমার M এর মানটা হয় +1, তখন তুমি বুঝে নেবা তাহলে PX অরবিটালে রয়েছে। L এর মান যদি হয় 0,
তুমি সেই ক্ষেত্রে বুঝবা যে না এটা পিওয়াই রয়েছে, এবং যেটা বুঝলে তুমি বললা যে না এটা যদি -1 বলি তাহলে বললা যে যেটা রয়েছে, তাই না? যদি তোমাকে আমি মানগুলো বলি তাহলে তুমি সহজেই কিন্তু বলতে পারবা আসলে ইলেকট্রনটা কোথায় রয়েছে। এই যে স্পেসিফিক ওয়েতে তুমি নির্দিষ্টভাবে খুব সহজেই বলতে পারলা যে ইলেকট্রনটা আমার পি অরবিটালের পিএক্সে রয়েছে। এই যে বিষয়টা, এটাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয়। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, আর একটা বিষয় বলি, আমি তোমাকে বললাম কিছুক্ষণ আগে পি অরবিটালটা কিন্তু 3টা ভাগে বিভক্ত। এদেরকে পিএক্স, পিওয়াই এবং পিজেড বলে। এগুলো দেখতে আসলে কীরকম হয় দেখো, চিত্রের মাধ্যমে দেখাই। পি অরবিটালটা কীরকম দেখতে? ডাম্বেল আকৃতির। সেটা যদি পিএক্সে হয় তাহলে কিন্তু দেখতে কিছুটা এরকম হবে। এই যে এটা পিএক্স, ঠিক আছে? এবার আসি পিওয়াই যদি এরা হয়, এই যে পিওয়াই এরকম হবে দেখতে। পি জেটের ক্ষেত্রে এই যে এরকম কিছুটা হবে, ঠিক আছে? এখন যদি তোমাকে আমি ডিরেক্ট বলি যে এম এর মান -1, তুমি কি বলবা? ভাইয়া এম এর মান যেহেতু -1 তাহলে ইলেকট্রনটা রয়েছে আমার পি অরবিটালের পিএক্সে, ঠিক আছে? আর এম এর মান যদি আমি তোমাকে বলি +1 তাহলে তুমি বলবা ভাইয়া ইলেকট্রনটা রয়েছে পি অরবিটালের পিজেটে। বুঝছো? এই যে স্পেসিফিক ওয়ে যেটা আমি খুব তাড়াতাড়ি বলে ফেললাম যে ইলেকট্রনটা কোথায় রয়েছে, তোমরাও বলতে পারবা যদি জানো তুমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবার চলে আসি স্পিন কোয়ান্টাম সংখ্যায়। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি? মূল কথা হচ্ছে এটার ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করা। ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ঘুরবে, মনে করে এটা নিউক্লিয়াস, একে কেন্দ্র করেও ঘুরবে ইলেকট্রন, আবার নিজ অক্ষ বরাবরও ঘুরবে। বুঝছো? এই যে ইলেকট্রনের ঘূর্ণনটা প্রকাশ করা, এই ঘূর্ণন প্রকাশ করার জন্যই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহৃত হয়ে আসছে, এবং একে এস কিংবা এমএস দ্বারা প্রকাশ করা হয়। আমি আগে সংজ্ঞাটা লিখি, তারপরে তোমাদেরকে বিস্তারিত বলতেছি। দেখো ভাইয়া, আমার সংজ্ঞাটা লেখা শেষ। আমি কি লিখেছি? ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। সিম্পল একটা জিনিস, হ্যাঁ? প্রকাশ করা কি হয়? কি দ্বারা? এস বা এম এস দ্বারা। এই ঘূর্ণনটা হয় দুইভাবে। কিভাবে? একটা ক্লকওয়াইজ, একটা এন্টি ক্লকওয়াইজ। বুঝছো? আর এই যদি সেটা ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে আমরা মানটা হবে সেটার +1/2, এবং চিহ্নর ক্ষেত্রে ব্যবহৃত হবে চিহ্ন সেটা উপরের দিকে তীর চিহ্ন দিয়ে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা হবে -1/2, এবং চিহ্ন প্রকাশকটা হবে নিচের তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্নটা। এখন তোমরা বলতে পারো হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরলো, ঠিক আছে, আপনি 1/2 কেন দিলেন? আপনি দিতে পারতেন 1, 2। একটা জিনিস দেখো, আমি তোমাকে বলেছিলাম স্পিন দুইভাবেই হতে পারে, হয় এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, না হয় বিপরীতে ঘুরবে। তোমার কিন্তু সম্ভাবনা দুইটা, তাই না? এখন যদি তোমার সম্ভাবনা দুইটা হয়, ঘুরতে পারে সেটা আমি মনে করো সেটা ঘুরলো ঘড়ি কাঁটার দিকে, তাহলে 2-এর 1। আবার ঘড়ি কাঁটার বিপরীতে যদি ঘোরে তাও 2-এর 1, অর্থাৎ 50-50 চান্স। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই হাফটা ব্যবহৃত হয়। এখন চিহ্নর ক্ষেত্রে বিষয়টা কি? তুমি যদি ক্লকওয়াইজের ক্ষেত্রে প্লাস দাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে তোমাকে মাইনাস দিতে হবে। আবার যদি তুমি ক্লকওয়াইজের ক্ষেত্রে মাইনাস দাও তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে প্লাস দিতে হবে। এইটাই, আর বেশি বাধ্যবাধকতা নাই এটাতে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো হাইপার হওয়ার কিছু নেই, খুবই ইজিলি একটা জিনিস, হ্যাঁ? তোমরা সহজেই মনে রাখবা যে ইলেকট্রন দুইভাবে ঘুরতে পারে, সেটা হয় ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, না হলে সেটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে, এতটুকুই। এটাকে এস দ্বারা প্রকাশ করা হবে, এবং যদি সেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরে তাহলে সেটা হবে ক্লকওয়াইজ, এবং সেটার মান হবে +-1/2। অ্যান্টি ক্লকওয়াইজ হইলেও একই, +-1/2। তো আজকে এ পর্যন্তই ভাইয়া, হ্যাঁ? আজকে আমরা কি শিখলাম? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। খুব দ্রুতই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।